আমাদের ভারতবর্ষের ম্যাপে এমন একটা অঞ্চল রয়েছে যে অঞ্চলে আমার আপনার বা গোটা দেশের খুব একটা নজর পড়ে না, কিন্তু এই অঞ্চলেই ভারতবর্ষের বিরুদ্ধে বিগত বহুদিন ধরে একটা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ এখনো চলছে। ইমাজিন করুন এমন একটা যুদ্ধ যে যুদ্ধে বর্ডারের ওই পার থেকে কোনো গুলিগোলা আসে না ঠিকই, কিন্তু বর্ডারের ওই পার থেকে চলে আসছে সাইলেন্ট ইনফ্লুয়েন্স। এটাই সাইলেন্ট ওয়ারফেয়ার। আর এই সাইলেন্ট ওয়ারফেয়ার চলছে আমাদের ভারতবর্ষেরই নর্থ ইস্ট এলাকাতে বা উত্তর পূর্ব ভারতবর্ষে। মিডিয়া এই নিয়ে খুব একটা হইচই করছে না, সোশ্যাল মিডিয়াতে খুব একটা আপডেট নেই। তার জন্য আমরা হয়তো খুব একটা অ্যাওয়্যার নই বা এই নিয়ে আলোচনা করছি না ঠিকই, কিন্তু আপনি যদি একটু ভালো করে সার্চ করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চায়না ধীরে ধীরে নর্থ ইস্ট এলাকাতে নিজের স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স বাড়াচ্ছে। কতটা ক্ষতিকারক এই ইনফ্লুয়েন্স, কতটা গভীর এই ইনফ্লুয়েন্স, এবং এই ইনফ্লুয়েন্সের জন্য কি ভারতবর্ষের সোভারেনিটি বা সার্বভৌমত্বের উপর কোনো ক্ষতি হতে পারে বা কোনো থ্রেট আছে, আজকে জানবো এই ভিডিওতে। দেখুন, এই ভিডিওটা কোনো শুধুমাত্র নিউজ ভিডিও বা শুধুমাত্র নিউজ অ্যানালিটিক্স ভিডিও বা ইনফরমেশন ভিডিও নয়। এটা একটা ওয়ার্নিং, একটা বাস্তব ফিউচারের ওয়ার্নিং। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে চায়না কিভাবে নিজের ইনফ্লুয়েন্স বাড়াচ্ছে নর্থ ইস্ট এলাকাতে, এবং তার সাথে সাথে নর্থ ইস্ট এলাকার জিওপলিটিক্সকে তারা রিসেভ করার চেষ্টা করছে। অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা কতটা চিন্তিত নর্থ ইস্ট নিয়ে সেটাও কিন্তু আজকে দেখা হবে। এবং তাছাড়াও সত্যি কি মিডিয়া যতটা অ্যাক্টিভ কাশ্মীর নিয়ে ততটা অ্যাক্টিভ নর্থ ইস্ট নিয়ে? চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চায়নার কুনজর ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বহুদিন থেকে, বিশেষ করে 1962 এর যে ইন্দো চাইনা ওয়ার তবে থেকে। ব্রিটিশ এরাতে ব্রিটিশরা ইন্ডিয়ান টেরিটরি এবং চাইনিজ টেরিটরিকে ভাগ করার জন্য একটা লাইন তো টেনেছিল যেটার নাম ছিল ম্যাকমোহন লাইন, কিন্তু চাইনিজরা এটা মানে না। বরং ইন্ডিয়ার নিজের এলাকাতে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, ডেভেলপমেন্ট তৈরি করছে নর্থ ইস্টে নিজের এলাকার মধ্যে, নিজের বর্ডারের মধ্যে, সেই সমস্তকেও তারা গ্লোবালি কিন্তু কন্ডেম করার চেষ্টা করে বা গ্লোবালি সেগুলোকে বিরোধিতা করে। কিন্তু চায়না এগুলো কেন করতে চায়? কি ইন্টারেস্ট লুকিয়ে আছে চায়না? চলুন এবার জানবো যে কেন নর্থ ইস্ট এতটা ইম্পর্টেন্ট। নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতবর্ষ, 7টা রাজ্যের সমূহে তৈরি একটা বৃহৎ অঞ্চল। এই অঞ্চলকে আমরা সেভেন সিস্টার বলেও জানি। কিন্তু এই অঞ্চলের সব থেকে বড় ইম্পর্টেন্স যেটা, সেটা হলো যে ভারতবর্ষের মেনল্যান্ডের মানে টোটাল ভূখণ্ডের 8% এলাকা জুড়ে এই নর্থ ইস্ট অবস্থিত। এই নর্থ ইস্টের যদি 100% বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির 98% হলো ইন্টারন্যাশনাল বর্ডার। বাংলাদেশ, চায়না, ভুটান এবং মায়ানমারের সাথে এরা বর্ডার শেয়ার করছে, এবং মাত্র 2% মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে যুক্ত আছে এই নর্থ ইস্ট। শিলিগুড়ি করিডোর, বা যাকে মিলিটারির ভাষায় চিকেন স্নেক বলা হয়। আর মিলিটারি স্ট্র্যাটেজি অনুযায়ী যদি এই চিকেন স্নেকের এই 2% এলাকাকে কাট অফ করা যায় ইন্ডিয়া থেকে, তাহলে বলা হয় যে ইন্ডিয়ার নর্থ ইস্ট নাকি মেনল্যান্ড ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই স্ট্র্যাটেজিক্যালি, মিলিটারিলি এবং আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বা সোভারেনিটির দিক থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এই উত্তর পূর্ব ভারতে 5 কোটিরও বেশি মানুষ বসবাস করেন, এবং তার সাথে এই অঞ্চলে ভাষা, সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই অঞ্চলে 200টির বেশি এথনিক গ্রুপ ও ভাষা রয়েছে, যা দেখায় যে ভারতবর্ষের এটি একটি সাংস্কৃতিক বৈচিত্র্যের অঞ্চল। এই নর্থ ইস্টের ব্রহ্মপুত্র উপত্যকায় যে সমস্ত পাহাড়, জঙ্গল এবং এই বিস্তীর্ণ উপত্যকা রয়েছে, তা গোটা ভারতবর্ষের ইকোলজিকে ব্যালেন্স করে। এবং এই প্রাকৃতিক জিনিসগুলোই, ন্যাচারাল রিসোর্সেসগুলোই আবার ভারতবর্ষের গভর্নমেন্ট যদি সেই অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চায়, তাহলে তাদের বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু চায়না অ্যাকচুয়ালি কি করছে? চায়না নর্থ ইস্টের ওপর ভারতবর্ষকে বেশি প্রেসারাইজড করার জন্য বা একটা সাইলেন্ট ওয়ার চালানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছে? দেখুন, কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু এই পদক্ষেপগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট চায়নার দিক থেকে ভারতকে এই নর্থ ইস্টের প্রতি এঙ্গেজ রাখার জন্য। কি কি সেই পদক্ষেপগুলো? চলুন একে একে দেখি। দেখুন, চায়না জিওকাং ভিলেজ নামে, মানে আমার যদি একটু উচ্চারণে ভুল হয় তাহলে মাফ করবেন, কিন্তু এই স্পেলিং আমি লিখে দিয়েছি। এই জিওকাং ভিলেজ নামে কিছু ভিলেজ বানাচ্ছে এই নর্থ ইস্ট এলাকার আশেপাশে, যেগুলো ডিসপিউটেড বর্ডার এলাকা, সেই সব অঞ্চলে। এবং এইগুলো সব থেকে বড় কথা একটা ডুয়েল ইউজের জন্য, মানে সিভিলিয়ান এবং মিলিটারি দুটো ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এটা বানানো হয়েছে, যাতে মিলিটারিরাও দরকার পড়লে এই অঞ্চলগুলোকে ঠিক করে ইউজ করতে পারে। এবং চায়না নিজেদের সিভিলিয়ানদেরকে এই সমস্ত গ্রামে বসানোর মাধ্যমে যে টেরিটোরিয়াল ক্লেমকে সিভিলিয়ান প্রেজেন্সের মাধ্যমে কভার করার চেষ্টা করছে।
আর ওইদিকে বাংলাদেশের কথা তো আপনারা জানেনই, ইউনূস আসার পর থেকে বাংলাদেশ যেন পাকিস্তান আর চায়নার কোলে গিয়ে বসেছে। তাই এখন চায়না চাইছে যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে একটু সাহায্য করতে, যাতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা এয়ারবেস আছে যেটার নাম হলো লালমনিরহাট এয়ারবেস, যাতে এই এয়ারবেসটাকে অপারেট করার মতো উপযোগী বানানো যায়। আর যেটা চিন্তার বিষয় সেটা হলো এই এয়ারবেসটা শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত, তাই স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ার ওপর এটা কিন্তু একটা সত্যি থ্রেট। NACN এবং ULF এর মতো যেগুলো ইনসার্জেন্ট গ্রুপস আছে নর্থ ইস্টে, এছাড়াও অনেক ইনসার্জেন্টস গ্রুপ আছে, আমি দুটোর নাম করলাম। এই দুটো ইনসার্জেন্টস গ্রুপও বলা হয় যে তারা চাইনার কাছ থেকে ডাইরেক্টলি অস্ত্র, আশ্রয় এবং কিছু ফান্ডও নেয়। আর 2022-এ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের রিপোর্ট অনুযায়ী চাইনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত ইনসার্জেন্টস গ্রুপ যেগুলো অ্যাক্টিভ আছে নর্থ ইস্টে তাদের সাথে যুক্ত আছে। আমি আগেই বললাম যে চায়না দীর্ঘদিন ধরে এই নর্থ ইস্ট ইন্ডিয়ার ওপর একটা কুনজর রেখেছে। এমনকি চায়না অরুণাচল প্রদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয় না, তারা নিজের সাউথ তিবেতের অংশ বলে মনে করে অরুণাচল প্রদেশকে। আর 2023-এ চায়না নিজের মানচিত্র প্রকাশ করতে গিয়ে আমাদের অরুণাচল প্রদেশের 11টি জেলার নাম চাইনিজ ভাষায় রাখে, যাতে গ্লোবালি তারা নিজেদের ক্লেমকে স্যাটিসফাই করতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন চায়না ডিপ্লোম্যাসির দিক থেকেও ইন্ডিয়াকে পেছনে ফেলার চেষ্টা করছে নর্থ ইস্টের মাধ্যমে। এছাড়া আমরা বিগত কিছু বছরে নিউজে দেখেছি যে চাইনিজ আর্মি, যারা PLA বলা হয় যে আর্মিকে, মানে পিপলস লিবারেশন আর্মি, সেই আর্মি বারবার LAC-তে অনুপ্রবেশ করার বা LAC-র আশেপাশে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করার অথবা ড্রোন অ্যাক্টিভিটি করার, সার্ভেলেন্স করার, এরকম বিভিন্ন কাজ করেছে, যেগুলোর দ্বারা আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স, আমাদের ইন্ডিয়ান ডিফেন্স, তারা এটাকে কন্ট্রাডিক্টও করেছে, তারা এটা কাউন্টারও করেছে ঠিকই, কিন্তু চায়না বারবার এই অনুপ্রবেশের চেষ্টা, LAC-তে কোনো রকম অ্যাক্টিভিটি করার চেষ্টা, এটা কিন্তু করতেই থেকেছে। আর এটা প্রত্যেকটা ইন্ডিয়ান আমরা খুব ভালো করে জানি। জিও স্ট্র্যাটেজিস্ট এবং প্রফেসর ব্রহ্মচোলানি বলেছেন যে এই নর্থ ইস্ট ইন্ডিয়ার যে বৈচিত্র্য এবং কোথাও না কোথাও কেন্দ্র থেকে তাদের যে একটা দূরত্ব, এই দুটোকে কাজে লাগিয়ে চায়না খুব ভালো জানে যে তারা ভারতবর্ষের বিরুদ্ধে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। চায়না বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে এবং কিছু টাকা দিয়ে, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে নর্থ ইস্টের ইউথদেরকে টার্গেট করে এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসকে ব্লক করেছে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, কিন্তু এখনো এনাফ নয়, এখনো অনেক অ্যাকশন নেওয়া বাকি আছে। আর ঠিক এই বিষয়েই ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের ফর্মার কমান্ডার রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রাকেশ শর্মা বলেছেন যে চায়না এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে এই নর্থ ইস্ট অঞ্চলে, যাতে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার ইউনিটি থেকে এখানকার লোকালসদেরকে কিছুভাবে আলাদা করা যায়। আমি এই ভিডিওতে এখনো অবধি যত কটা ইনফরমেশন দিলাম প্রত্যেকটা ওপেন মিডিয়াতে অ্যাভেলেবল। আপনি যদি চান নিজে জানতে যে সত্যি নর্থ ইস্টের ওপর এই ধরনের কিছু ঘটনা ঘটছে কিনা বা চাইনিজরা ইনফ্লুয়েন্স ছড়াচ্ছে কিনা, তাহলে আপনি অবশ্যই গিয়ে গুগলে দেখতে পারেন বা অন্য কোনো জায়গায় গিয়ে আপনি সার্চ করতে পারেন এবং ওয়েবসাইটসের খবর পড়তে পারেন, কোনো এক্সপার্টসের অ্যানালাইসিস শুনতে পারেন। কিন্তু যদি আমি এত তথ্য দিচ্ছি, যদি ওপেন মিডিয়াতেও এত তথ্য সত্যিই আছে, তাহলে কেন ন্যাশনাল মিডিয়া চুপ থাকে? কেন ন্যাশনাল মিডিয়া যতটা কাশ্মীরে অ্যাক্টিভ ততটা নর্থ ইস্টে অ্যাক্টিভ নয়? কেন এই কথাটা বলছি? এই কথাটা যে আমি বলছি এটা কিন্তু শুধু শুধু বলছি না, সত্যিই কোনো কারণ আছে বলে বলছি। দেখুন, নর্থ ইস্টে যে 2022-23 থেকে মণিপুরের যে ঝামেলা শুরু হয়েছে সেটা জাতিগত সংঘর্ষ হলেও সত্যি একটা কথা বলুন যে সেই ব্যাপারে খুব একটা ন্যাশনাল মিডিয়ায় হইচই বা খুব একটা কনসার্ন ন্যাশনাল মিডিয়ায় দেখানো গেছে? সত্যি কি ন্যাশনাল মিডিয়া ওই মণিপুরের সমস্যাটা নিয়ে সেরকম কভারেজ করেছে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে থাকলো। আর ইন্ডিয়া এখন বিগত কিছু বছরে এই নর্থ ইস্টের ওপর কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, যাতে চায়না যদি পরবর্তীকালে নর্থ ইস্টে কোনো রকম মিলিটারি অ্যাগ্রেশনও দেখায়, তাহলে যেন ইন্ডিয়া সেই জিনিসটাকে কাউন্টার করতে পারে। এছাড়া ইন্ডিয়া এখন ধীরে ধীরে মানুষকে মূল স্রোতের মাধ্যমে মেশানোর সাথে, মেন ইন্ডিয়ার মূল ডেভেলপমেন্টের সাথে মেশানোর জন্য বিভিন্ন স্কিমস চালাচ্ছে। সেরকমই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যদি আমরা কথা বলি, তাহলে নর্থ ইস্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন টানেলস বানাচ্ছে। অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে, সেলা টানেলের মতো টানেল বানানো হয়েছে। ভাইব্রেন্ট ভিলেজ নামে এক ধরনের স্কিম তৈরি করা হয়েছে, যার দ্বারা আমরা এমন ধরনের ভিলেজেস তৈরি করছি এই সমস্ত বর্ডার এলাকার আশেপাশে, যাতে আমরা চাইনিজদের ডুয়েল ইউজ যে ভিলেজগুলো তারা তৈরি করছে সেগুলোকে কাউন্টার করতে পারি।
ফর্মার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ শিবশঙ্কর মেনন বলেছেন যে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, আমাদেরকে ইমোশনাল ডেভেলপমেন্টও করতে হবে। মানুষকে ইমোশনালি ভারতবর্ষের মূল স্রোতের সাথে যুক্ত করতে হবে। অ্যাক্ট ইস্ট পলিসি বলে এক ধরনের পলিসিকে তৈরি করা হয়েছে, যে পলিসির মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার বাণিজ্যিক হাব বানানোর চেষ্টা করা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াকে। এছাড়াও ব্রহ্মপুত্র উপত্যকা এবং সীমান্ত অঞ্চলগুলোতে প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি রাস্তা বানানো হয়েছে। 2023 সালের পিআইবি রিপোর্ট অনুযায়ী এবং প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আগামী 5 বছরে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের মাধ্যমে প্রায় 3,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং এই ধরনের বিভিন্ন এসেন্সিয়াল জিনিসগুলোর জন্য। 2024 সালেই ডোনার মন্ত্রক 5,800 কোটি টাকা বরাদ্দ করেছে নর্থ ইস্টের জন্য। চাইনার স্ট্র্যাটেজি শুধুমাত্র বর্ডার প্রবলেম নয়, এটি একটি সিস্টেমেটিক ডিস্টান্স তৈরি করছে নর্থ ইস্ট এলাকাতে, যা আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ইউনিটিকে একটা হুমকি দেয়। দেখুন, আমি আপনাদেরকে বললাম যে চায়না বাংলাদেশের লালমনিরহাট যে এয়ারবেস আছে সেটাকে রিভাইভ করার চেষ্টা করছে। এটা শুধুমাত্র বাংলাদেশকে সাহায্য করা বা মিলিটারিলি সাহায্য করা নয়, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাল্টি ওয়ার্ল্ড ফ্রন্টে একটা আইসোলেট করার চেষ্টা। বিভিন্ন প্রোপাগান্ডা মিসইনফরমেশন ছড়ানোর মাধ্যমে ইন্ডিয়ার মেনল্যান্ডের, ইন্ডিয়ার ইউনিটি থেকে নর্থ ইস্টের মানুষদেরকে একটা অন্য চিন্তাধারার মাধ্যমে নিয়ে যাওয়া, চাইনিজ ইনফ্লুয়েন্সকে আরো বেশি নর্থ ইস্টের মধ্যে নিয়ে আসা এবং দেখানো যে নর্থ ইস্টের মানুষদেরকে মেনল্যান্ডের ইন্ডিয়ার মানুষ নিজেদের মনে করে না। এই সমস্তগুলো হচ্ছে চাইনিজ প্রোপাগান্ডা। আর প্রত্যেকটা অ্যানালিস্ট এবং প্রত্যেকটা যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তাদের মতে এইটা একটা লং টার্ম ওয়ার। এই সাইলেন্ট ওয়ার চায়না শুধুমাত্র এখনকার জন্য বা 2 বছরের জন্য বা 5 বছরের জন্য তৈরি করছে না। চায়না এটা স্ট্র্যাটেজিক্যালি একটা লং টার্ম ওয়ার হিসেবে নিয়েছে এবং তার এই সাইলেন্ট ওয়ার ধীরে ধীরে ভারতবর্ষের নর্থ ইস্টের মধ্যে এমন এক বীজ বপন করতে পারে যা পরবর্তীকালে ভারতবর্ষের জন্য ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতি হতে পারে। দেখুন, নর্থ ইস্ট শুধুমাত্র একটা বর্ডারল্যান্ড বা একটা অংশ শুধু নয়, এটি ভারতবর্ষের একটা অভিন্ন অংশ এবং এটি ভারতবর্ষের একটা অঙ্গ। নর্থ ইস্টের বৈচিত্র্য এবং নর্থ ইস্টের সংস্কৃতি, ভাষা, মানুষ, এগুলো ভারতবর্ষের সম্পদ। হ্যাঁ, আমরা জানি যে নর্থ ইস্টে আমাদের ডেভেলপমেন্ট করতে সময় লেগেছে, নর্থ ইস্টের মানুষকে এটা বোঝাতে আমাদের সময় লেগেছে যে তারা আমাদেরই মানুষ। কিন্তু তাই বলে যারা ভাবছেন যে নর্থ ইস্টকে তারা ভারত থেকে আলাদা করবে, তাহলে তারা ভুল ভাবছেন। তারা এখনো ভারতীয় আত্মাকে চেনেন। আমাদের নর্থ ইস্টে আরো বেশি পাবলিক রিপ্রেজেন্টেশন চাই, আরো বেশি ভালো ভালো ন্যাশনাল লিডার চাই যারা নর্থ ইস্ট থেকে উঠে আসবে এবং নর্থ ইস্টের মানুষকে ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে যুক্ত করবে। ইনক্লুসিভ পলিসি মেকিং দরকার এবং এই পাবলিক রিপ্রেজেন্টেশন যারা করবে তাদের মাধ্যমে আমাদেরকে ইমোশনালি কানেক্ট করতে হবে নর্থ ইস্টের মানুষদের সাথে এবং নর্থ ইস্টের বিশেষ করে ইউথদের সাথে। নর্থ ইস্টের শান্তি মানে ইন্ডিয়ার শান্তি। তাই ইন্ডিয়াতে ঠিক করে শান্তি আনতে গেলে নর্থ ইস্টকেও আমাদেরকে শান্ত করতে হবে এবং সেখানকার মানুষদেরকে আমাদেরকে ঠিকঠাকভাবে যাতে হিউম্যানিটেরিয়ান বেনিফিট তারা পায় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা সময় ছিল যে সময় এই দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947-এ, বর্ডার নিয়ে, ধর্ম নিয়ে। কিন্তু আজকে এই ভারত হলো নতুন ভারত। এই ভারত শুধুমাত্র সীমান্তে দাঁড়িয়ে নিজের বর্ডারকে পাহারা দেয় না, ভারতবর্ষ প্রত্যেকটা নাগরিকের মনকেও পাহারা দেয়। দেখুন, আমাদের দেশের ম্যাপে যতটা ভিন্নতা রয়েছে ততটাই আমাদের মধ্যে রয়েছে একতা, আত্মবিশ্বাস এবং আত্মীয়তা। আজকের ভারতবর্ষ জানে যে বন্দুকের বা গুলির মাধ্যমে নয়, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, হাসপাতাল এইসবের মাধ্যমে মানুষকে জয় করতে হয়। উত্তর পূর্ব বা নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রত্যেকটা ইউথ, প্রত্যেকটা ছেলে মেয়ে জানে যে তাদের আইডেন্টিটি, কালচার, তাদের ভাষা ভারতীয়তার বিরুদ্ধে নয়, বরং তারা ভারতবর্ষের একটা অভিন্ন অংশ এবং তাদের ভাষা, আইডেন্টিটি, কালচার ভারতের বৈচিত্র্যের একটা অংশ। আর তাই আমি একটা কথা বলি যে আমি আপনাদেরকে অ্যাক্ট ইস্ট পলিসির কথা বললাম, যে পলিসির মাধ্যমে সত্যিই নর্থ ইস্টে উন্নয়ন হচ্ছে, কিন্তু এখন অ্যাক্ট ইস্টের সাথে সাথে ফিল ইস্টও আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তাদের কাছে ডেভেলপমেন্ট পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের ভালোবাসা, আত্মীয়তা এবং নিকটতা তাদের থেকে কখনোই দূরে নয়। ইন্ডিয়া ইজ নট জাস্ট আ নেশন, ইন্ডিয়া ইজ বন্ড, বিলিফ, আ ব্রাদারহুড। ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী, ফ্রম অরুণাচল টু গুজরাট, ইন্ডিয়া ইজ ওয়ান, ইউনাইট অ্যান্ড আনব্রেকেবল। আর এটাই আমাদের নতুন ভারত। আর এই ভারতবর্ষকে কয়েকটা টিকটক মেসেজ, কয়েকটা মেসেঞ্জারের মেসেজ, হোয়াটসঅ্যাপ প্রোপাগান্ডার মাধ্যমে তাদের ইউনিটিকেও ভাঙবে, সোভারেনিটির ওপর কেউ আঘাত করবে, এটা আমরা কখনোই মেনে নেব।
এখন শুধুমাত্র যুদ্ধ বর্ডারে বা এখন শুধুমাত্র যুদ্ধ গলিগোলার মাধ্যমে নয়, এখন যুদ্ধ আমাদের মাথার মধ্যে চলে, আমাদের মানসিক পরিস্থিতিকে নিয়ে যুদ্ধ করা হয়। আর এই যুদ্ধে সেই দেশই জয়ী হয় যাদের মধ্যে একতা, আত্মবিশ্বাস এবং সব থেকে বড় কথা মানুষের প্রতি ভালোবাসা থাকে। আর সেই দেশ হলাম আমরাই, ভারত হলাম আমরাই, আমরাই হলাম ভারত। তাই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, এই ভিডিও থেকে আপনাদের মনে হয় যে আপনারা নতুন কিছু জানলেন বা নতুন কিছু সম্পর্কে অ্যাওয়ার হলেন, বা এই ভিডিওতে যদি আপনাদের সত্যি মনে হয় যে হ্যাঁ, চায়না সত্যি ইনফ্লুয়েন্স ছড়াচ্ছে ভারতবর্ষে এবং নর্থ ইস্ট এলাকাতে, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর যেটা কত বড় থ্রেট, এবং এটা যে সত্যিই একটা থ্রেট যদি আপনার মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে আমি সত্যি ভালো কথা বলছি, আমি সত্যি এক ধরনের যেটা নিয়ে কেউ আলোচনা করছে না সেটা নিয়ে আমি আলোচনা করছি, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।